তো আমাদের আজকের বিষয় হচ্ছে হলো প্যাস্টেল কালার। তো প্যাস্টেল কালারে আমাদেরকে প্রথমে ড্রয়িং করে নিতে হবে কিছু, তারপরে আমি ড্রয়িং দেখাবো। তো আজকে আমি প্রথমে কয়েকটা ফুল দেখাবো, যেগুলো আগে ড্রয়িং করা হয়েছে, যেমন সূর্যমুখী, তারপর গোলাপ, আরো কি কি শেখানো হয়েছে ফুলের মধ্যে? জবা, গোলাপ, আর কি শিখিয়েছি? জবা, গোলাপ, সূর্যমুখী, তাই তো? জবা, গোলাপ, সূর্যমুখী। দেখা না দেখা গেলে সমস্যা নেই, আঁকাটা হলেই হচ্ছে। গাঁদা ফুল। তো মানে ফুল দিয়ে শুরু করব, এরপর দৃশ্য আঁকতে গেলে যে আনুষঙ্গিক যেগুলো লাগে সেগুলো পরবর্তীতে দেখ। আপনি বোর্ড নেন, বোর্ডের উপরে কাগজ রেখে। প্রথমে জবা আঁকার জন্য যে আমি বলেছি যে সার্কেল দিয়ে নিতে হবে একটা, আনুমানিক একটা গঠনের জন্য একটা সার্কেল দিয়ে নিতে হবে। আলতো করে সার্কেল দিয়ে নেব। ইরেজার পেন, ইরেজার। এরপর এখানে যদি এটার মধ্যবিন্দু হয়, আমার সঙ্গে সঙ্গে আঁকতে থাকেন। শার্পনার দিচ্ছেন তো, ইরেজার। তো সার্কেলটা দিয়ে নিলাম, এরপরে এই মধ্যবিন্দু নির্ণয় করে নিলাম। একটু বড় করে আঁকেন, মানে বড়ও নয় ছোটও নয়, এরকম। যে আমি যেমন দিয়েছি প্রমাণ সাইজ দিয়ে নেবেন। যে একটা কার্ডের পেপার নিয়েছি কোয়ার্টার কোয়ার্টার সাইজ, এখানে দুইটা আঁকা যাবে, এরকম করে নেবেন আর কি। এবার এই যে মধ্যবিন্দুটা, এই মধ্যবিন্দু থেকে একটু উপরে দেখেন, এখান থেকে আমি পাঁচটা ভাগ করে নিব এই সার্কেলটাকে। এই যে এভাবে টুল নিয়ে বসেন, কাছাকাছি বসেন সবাই। এই যে এইভাবে, এভাবে একটা দিয়ে নিলাম এই বিন্দু থেকে একটু উপর থেকে। এবার এটাকে পাঁচ ভাগ করে নিব। দেখেন এখানে কাছেরটা সব থেকে বড়, এবার সাইডেরটা তার থেকে একটু ছোট। এবার তিনটা তো হয়ে গেল, এইটাকে আবার দুই ভাগ করতে হবে। এই উপরের অংশটা আছে, দুই ভাগ করে নিলাম। তাহলে কিন্তু আমার পাঁচটা ভাগ হয়ে গেল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এভাবে পাঁচটা ভাগ হয়ে গেল। যে কাছেরটা বড়, দূরেরটা একটু ছোট হবে, এটা হলো পার্সপেক্টিভের কারণে। এবার এই যে পাঁচটা ভাগ করে নিলাম, এবার এইটাকে আমি এখন ডিটেলস করব। পাপড়িগুলো তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এগুলোকে আমাকে এখন ডিটেলস করতে হবে। ডিটেলস করার ক্ষেত্রে এই দেখেন এখানে এইভাবে এনে এই এইভাবে একটা কমপ্লিট করলাম। উপরে আমি আলতো করে রেখেছি, কেন আমার তো অনেক সময় ভাগ করতে গেলে ছোট বড় হতে পারে, সেক্ষেত্রে আমি আলতো করে দিয়ে নিয়েছি। যখন আমার পারফেক্ট হয়ে গেল, তখনই এটাকে আমি গাঢ় করে নিব এভাবে। এই যে একটা কমপ্লিট হলো, এবার পাশেরটা কমপ্লিট করবো। এখান থেকে একটু ফাঁকা রাখবো, পাপড়িগুলো তো একদম জুড়ে থাকে না, একটু ফাঁকা রাখবো। এই যে এখান থেকে এই নিলাম, এবার এখান থেকে এই এরকম করে নিলাম। এরপর এইখান থেকে ঘোরাতে হবে, এই যে রেখা আছে যে সার্কেল দিয়ে নেওয়া, এখান থেকে একটু বাইরে থেকে এক, দুই, তিন, এভাবে এভাবে মিশিয়ে দিলাম। দেওয়ার পর এই যে আলতো যে রেখাটা আমাকে ভাগ করে নিয়েছিলাম, ওইটা এখান থেকে মিশিয়ে দেবো। তাহলে এটা আমার ডান পাশের পাপড়িটা হয়ে গেল। এবার বাম পাশের পাপড়িটাও এই ডান পাশেটা মিশে আছে হবে।
Sette, lo sette, sempre sette delle তাহলে তিনটে হয়ে গেল, এবার উপরেরটা, উপরের দুটো এটাকে এভাবে নিয়ে এটা একইভাবে, ডান পাশেরটা হলো এই ডান পাশেরটার মতো বাম পাশেরটা একইভাবে আমি পাপড়িটা এঁকে নিব এভাবে। যখনই আমার আঁকা হয়ে যাবে, এই যে সার্কেল দেখেন, সার্কেলটা দেওয়াতে আমার কোথায় ভেতরে যাবে কতটা বাইরে যাবে আমি এই সার্কেল অনুযায়ী আঁকবো। এরপর এটা আমি মুছে ফেলবো। সার্কেল দিয়ে নিয়েছিলাম, এটা আমার অপ্রয়োজনীয়। সার্কেলটা দিয়ে নিলে হবে কি, মানে ফুলের আদলটা, গঠনটা যেমন হয় সেটা থেকে বেশি বাইরে কম বেশি হবে না, কিন্তু যদি আমি সার্কেলটা না দিয়ে নিই সেক্ষেত্রে আমার ছোট বড় হয়ে যেতে পারে। এরপর এই যে জবা ফুলের এই মাঝখান থেকে কিন্তু একটা শীষ বের হয়, তাই না, আমি সেটাই এঁকে নিবো এখান থেকে। একদম সোজা দিব না, একটু বাঁকা হয়, নিচের দিকে বড় আর উপরের দিকে একটু সরু হয় এভাবে। দেখেন এটার ভেতর দিয়ে কিন্তু আবার একটু দেখা যাচ্ছে, এইখানটায় এখানটা দেখা যাচ্ছে না, ওই রেখাটা আমি রাখবো না। রেখাটা কি দেখতে অসুবিধা হচ্ছে? তাহলে এই পাশে যান, দরজাটা একটু ওই পেছন দিকে, এই যে এবার এখানে কিছুটা যেমন থাকে এখানে আমি দেখা যাচ্ছে মাঝখানে দিয়ে নিলাম, এভাবে এক এক পাশে চারটে পাঁচটে যে কোনো ভাবে দিয়ে নিতে পারি। নেওয়ার পর এই শীষগুলো এভাবে অ্যাড করে দিতে হবে। মাঝখানে এই যে শীষ মতো উঠে রেখে নিলাম। এবার নিচের অংশ দেখেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কাঁচেরটা পাপড়িটা যত বড়, সাইডেরটা তার থেকে একটু ছোট, তারপর এটা আরো ছোট, এভাবে তুলনা করে নিতে হবে। তা নাহলে ফুলটা কিন্তু দেখতে ভালো লাগবে না। ছোট হয় না কিন্তু, আঁকতে হবে ছোট করে, কেন, পার্সপেক্টিভের কারণ সেটা। কারণ এটা আমি কাছে দেখছি এই কারণে বড়, তারপর এটা একটু ছোট, তারপর যত দূরে যাবে তত আর একটু ছোট হবে। এবার দেখেন নিচের ফুলের নিচের অংশ থাকে একটা ইউ আকৃতির মতো দিয়ে নেবো এইভাবে। এবার এর ভেতরে এভাবে একটা ডব্লিউ মতো দিয়ে নেবো, ইউ এর মতো দিয়ে ভেতরে একটা ডব্লিউ মতো দিলে এরকম হয়ে যায় শেপটা। এরপর ফুলের ফোঁটাটা দিতে হবে। কালার আনেননি সবাই নাকি? আমি তো গত ক্লাসে আমি মানে ক্লাসের পরে আমি গ্রুপে তো আমি বলে দিয়েছিলাম যে আজকে প্যাস্টেল কালারের ক্লাস হবে, এক সপ্তাহ আগেই বলে দেওয়া হলো। এবার পাতা দেওয়ার জন্য এভাবে দিয়ে নিলাম। ডান পাশেরটা যদি একটু উপরে দিই তাহলে বাম পাশেরটা একটু নিচে দিব, এভাবে দেওয়ার পরে এর পাশাপাশি উপরে যে শীষটা যেমন নিচের দিকে একটু বড়, উপর দিকে যত গেছে সরু হতে হতে গেছে, এভাবে দুপাশে এঁকে নেব এভাবে। এরপর আমি যদি জবা ফুলের পাতাটা একটু খাস কাটা হয়, আমি যদি একবারে না পারি সেক্ষেত্রে যেমন সার্কেল দিয়ে নিয়েছিলাম ফুল আঁকার ক্ষেত্রে, এইখানেও আমি পাতার একটা আদল এঁকে নেবো আলতো করে এইভাবে।
এভাবে আলতো করে একটা একটা শেপ দিয়ে নিবি। আপনি একটু পিছিয়ে পর্যন্ত, তাহলে আপনার মাথা ছায়া পড়ছে। একটু পিছিয়ে বসুন, হালকা পিছিয়ে না বসলে হবে, মাথাটা নিচু করা যাবে না। যখন নিচু করছেন তখন ছায়া পড়ছে। এবার এই যে আমি একবারে খাঁজ কাটা দিতে পারবো না বলে একটা শেপ দিয়ে নিলাম। এবার অর্ধেকটা যাওয়ার পর তারপর ওই যে রেখা দিয়ে দিয়েছি আলতো করে, ওইটার উপর থেকে খাঁজ কাটা হতে হতে যাবে। এভাবে দেখেন ভেতরে আছে কিন্তু সবই। এই যে আউটলাইন দিয়ে নিয়েছিলাম একটা, এভাবে ভেতরেই আছে, ওর ভেতরেই খাঁজ কাটা আছে। অর্ধেকটা অর্ধেকটা মতো যে তারপর শুরু করেছি খাল দেওয়া। এই যে এভাবে। এরপর ভেতরে শিরা উপশিরা গুলো দিয়ে দিব। যেগুলো কিন্তু আমি আগে অনেকবার দেখিয়েছি, এখন নতুন না এটা। হ্যাঁ, আগে যেগুলো শেখানো হয়েছে কম্পোজিশন ক্লাসে, সেগুলোকেই প্যাস্টেল রং করতে হবে, আবার জল রঙও করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। এই দেখেন ডান পাশের পাতাটা যেভাবে করেছি, এখন বাম পাশের পাতাটাও অর্ধেক মতো গেল। অর্ধেক মতো যাওয়ার পর এইভাবে আমি খাঁজ কাটা এগুলো দিয়ে দিই। ব্যাস। এবার শিরা উপশিরা গুলো দিয়ে দিই। তো এই আঁকা হয়ে গেলে এবার যে আমার অপরিজনীয় যদি দেখা যায় সেগুলো আমাকে মুছে ফেলতে হবে, যেগুলো দেখা যায়। আর যদি দেখা না যায় তাহলে না মুছলেই তো চলবে। এভাবে আঁকা কমপ্লিট হয়ে গেলে রং দেখাবো এবার। পাঁচটা পাপড়ি হবে। কি হয়ে গেছে ড্রয়িং? যারা অনলাইনে আছেন তাদের কি ড্রয়িং করা শেষ হয়েছে? একটু কথা বলবেন যারা অনলাইনে আছেন। অনলাইনে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন তাদের কি ড্রয়িং শেষ হয়েছে? একটু কথা বলবেন। ড্রয়িং কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এই যে জবা ফুলটা আঁকা হয়েছে, দেখতে কি কোনো অসুবিধা হচ্ছে? নয়ন, নয়ন, অনলাইনে কজন আছে? অনলাইনে যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, ড্রয়িং দেখতে কি কোনো অসুবিধা হচ্ছে? জবা ফুল আঁকলাম, এটা কি দেখতে কোনো অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? অনলাইনে যারা আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি শোনা যাচ্ছে।
ড্রয়িং কি দেখতে কি কোনো অসুবিধা হচ্ছে? জবা ফুলটা তো আঁকা শেষ হয়ে গেছে, দেখতে কি কোনো অসুবিধা হচ্ছে? স্যার ড্রয়িং দেখতে অসুবিধা হচ্ছে না, কিন্তু এই যে বারবার একবার ভিডিও কি অন হচ্ছে করে আবার? রাখছে, এজন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, তাহলে যারা অনলাইনে ক্লাস করছেন তারা আপনাদের নিজেদের ভিডিওটা অফ করে রাখেন, তারা শুধু দেখবেন, নিজেদের দেখানোর দরকার নেই, ঠিক আছে? একটু নাম একটু ধরে দয়া বলেন, করে এবার জাকির হোসেন নাকি উনি একবার বা বারবার। ঠিক আছে, যারা অনলাইনে ক্লাস করছেন আপনাদের ভিডিওটা অফ করে রাখেন, তা না হলে সবারই প্রবলেম হবে যারা অনলাইনে ক্লাস করছেন। যখন কথা বলার দরকার হবে তখনই শুধুমাত্র ভয়েসটাও মিউট করে রাখেন, যখন কথা বলার দরকার তখন কথা বলবেন, আর বাকিটা সময় মিউট করে রাখবেন, আর ভিডিওটা অফ করে রাখবেন। নিজেদের দেখানোর দরকার নেই, আপনারা শুধু দেখবেন, আর কথা বলার দরকার হলে তখন মিউটটা অন করে আনমিউট করে কথা বলবেন। অনলাইনে যারা আছেন, ড্রয়িংটা কি হয়ে গেছে? তাহলে আমি রং দেখাবো এখন জবা ফুলের। জবা ফুলের কি রং দেখানো শুরু করব? হ্যাঁ স্যার করেন। ঠিক আছে। কারণ প্র্যাকটিক্যাল ক্লাসে কথা বলার দরকার আছে। হ্যাঁ, যেখানে বুঝতে পারবেন না বলবেন, অবশ্যই আরো মানে বারবার দেখানোর চেষ্টা করবো যতদূর সম্ভব আর কি। কারণ আপনি যদি একটা ফুলে ঠিকঠাক মতো রং করতে পারেন, কারণ রং করারও একটা মাধ্যম আছে, সিস্টেম আছে, সেটা একটা ফুলে যদি আপনি পারফেক্টলি বুঝতে পারেন সেক্ষেত্রে সবগুলোই পারবেন, এটাই হলো স্বাভাবিক। এখন জবা ফুলে কি রং হয় আমাদের? লাল হয়। মানে ন্যাচারালি জবা বলতে মানে লাল জবা যেটা, মূলত যেটা জবা সেটা কিন্তু লালই হয়। এছাড়া অন্য অনেক কালার হতে পারে, গোলাপি হতে পারে, সাদা হতে পারে, অনেক কালারই হয়, কিন্তু মূলত যেটা জবা সেটা মানে রক্ত জবা বলে কিন্তু অনেকে, তাই না? এই জন্য লাল রং করবো আমরা। তো কালার গুলো আমরা আগে থেকে রেডি করে নিই। আমার নর্মালি লাগবে হলো রেড লাগবে, মানে লাল লাগবে, এছাড়া গাঢ় গাঢ় সবুজ এবং হালকা সবুজ, গাঢ় সবুজ হালকা সবুজ কালার গুলো আমরা আগে থেকে একটু বের করে রাখি। আর আহ, এছাড়া হোয়াইট কালারটা লাগবে। এছাড়া আমাদের লাগবে হলো, দেখা যাচ্ছে এভাবে আপনারা কালার গুলো তো বের করে নেন। লাল থাকলো, গাঢ় সবুজ, হালকা সবুজ, সাদা, আর খয়েরি কালারটা। যাদের দেখা যাচ্ছে 12 কালারের বেশি আছে, 24 কালার অথবা 36 কালার, তাদের কাছে যদি 36 কালার থাকে তাহলে 31 নম্বর একটা কালার আছে রসেনা, এটাও নিতে পারেন। আর যাদের দেখা যাচ্ছে 12 কালার, তাদের কাছে 6 নম্বরটা নেবেন, এই যে খয়েরি কালারটা। এগুলো হলেই আমি জবগুলের রংটা শেষ করতে পারবো। তো আমরা সবসময় উপর থেকে রং করা শুরু করব। উপর থেকে কেন রং করব? দেখা যাচ্ছে আমি যদি আগে রংটা করে নিই, তাহলে কিন্তু নিচে আমি হাতটা রেখে যদি রং করতে যাই উপরে, সেক্ষেত্রে আমার হাতে লাগবে, এছাড়া রং করার জায়গাটাও নষ্ট হবে। এই কারণে আমাদের আগে উপর থেকে শুরু করতে হবে। টুল নিয়ে বসেন। তো এই যে খয়েরি কালারটা কেন নিলাম, এই কালারটা লাল কালারকে একটু গাঢ় বোঝানোর জন্য আমি এই কালারটা নিয়েছি। এই দেখেন খয়েরি কালারটা, হ্যাঁ, বোড়া খয়েরি কালারটা আমি আগে দিয়েছি, কারণ ভেতরের দিকে আমি এই কালারটা আমি একটু দিয়ে নেব। মানে রেড কালারকে একটু গাঢ় করার জন্য আমাকে এই কালারটা ব্যবহার করতে হচ্ছে। এভাবে পাপড়ির ভেতরের দিকে এভাবে আলতো করে আমি দিয়ে নিব। একটা পাপড়ি দেখা যাচ্ছে 3 ভাগের 3 ভাগ যদি করা হয়, 1 ভাগ অংশে এরকম করে এই খয়েরি কালারটা দিয়ে নিব।
এই দেখুন এটা। এবার এই খয়েরি কালারটাকে রেড কালার দিয়ে আগে মিশিয়ে নিতে হবে, আগে বাইরে রং করব না। আগে এই খয়েরি কালারটা রেড কালার দিয়ে আগে দেখেন আমি ঢেকে নিচ্ছি, তাহলে এটা গাঢ় লাল দেখাবে। আগে বাইরে রং করব না, খয়েরি কালারটাকে রেড কালার দিয়ে আগে ঢেকে নিব। পুরোটা যখন ঢাকা হয়ে যাবে তখন দেখেন এই যে এখান থেকে টেনে টেনে নিচের দিকে নিয়ে আসবো, নিচের পাপড়িটা কাছের পাপড়িটা নিচের দিকে টানবো এইভাবে। তো আগে উপর থেকে যখন আমি রং করার কথা বলছি যাতে হাতে লেগে নষ্ট না হয়ে যায়, সেক্ষেত্রে আমি উপরে পাপড়িগুলো আগে শেষ করবো। খয়েরি কালারটা ঢাকা হয়ে গেলে এভাবে যেগুলো উপরে পাপড়ি আছে আমি উপর দিকে টানবো এভাবে। পুরোটা কমপ্লিট করব না, একটু ফাঁকা রাখবো এভাবে। আগে যেমন খয়েরি কালারটা 3 ভাগের 1 ভাগ দিয়ে নিয়েছি, ওইটা লাল কালার দিয়ে ঢেকে নিলাম, তারপর উপরের দিকে টেনে একটু এভাবে ফাঁকা রাখলাম এভাবে। একইভাবে সবগুলো পাপড়ি শেষ করব এই একইভাবে। এই যে ফাঁকা রাখার কারণটাও বলবো, আমি যেভাবে করছি আমার সঙ্গে সঙ্গে কালারটা করে ফেলেন। এই যে আমি একদম শেষের দিকে একটু ফাঁকা রাখছি। ভিতরে খয়েরি কালারটা দেওয়ার কারণ হলো, কারণ একটা তো জবা ফুলের মধ্যে এটা একটু গভীরতা থাকে, পাপড়িগুলো এভাবে মেলে থাকে, সেই জন্য ভেতরের দিকটা একটু গাঢ় রং দিতে হবে আমাকে, মানে গাঢ় লাল। সেটা করতে গেলে রেডের সঙ্গে মানে লালের সঙ্গে খয়েরি রংটা মেশালে গাঢ় হয়ে যাবে। এইগুলো মনে রাখতে হবে যে কোন কালারের সঙ্গে কোন কালারটা মেশালে কি কালার হয়, তাই না? মানে প্রাইমারি কালার থেকে সেকেন্ডারি সেকেন্ডারি কালার এগুলোকে বুঝে নিতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন ড্রয়িং এর বাইরে যেন কালারটা চলে না যায়, কারণ ড্রয়িং এর বাইরে গেলে ড্রয়িং চেঞ্জ হয়ে যাবে। এই কারণে যেন ড্রয়িং এর বাইরে চলে না যায়। যতদূর সম্ভব পেপার হোয়াইট রাখা যাবে না, যতদূর সম্ভব ভরাট করে দিতে হবে। আর এই যে পাপড়ির সব বাইরের দিকে একটু পেপার হোয়াইট রাখার কারণ কি, যখন বাইরের দিকে যাই তখন একটু লাইট পড়ে, একটু ঘোরানোর জন্য শেডের কারণে আমি এটা ফাঁকা রেখেছি। এখন সাদা রংটা দিয়ে এই লালটাকে এভাবে মিশিয়ে দিব। সরাসরি সাদা জায়গায় দেওয়া যাবে না, আগে লালটাকে একটু মিশিয়ে নিতে হবে, তারপর হ্যাঁ টেনে এই ড্রয়িং পর্যন্ত আমি কভার করে দেবো এভাবে। দেখুন একটা পাপড়ি যদি বুঝতে পারেন ঠিক একই ভাবে, হ্যাঁ এইভাবেই আমাকে বাকিগুলো শেষ করতে হবে। আর কালারটা সবসময় একটু ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, একটা সুবিধা আছে, মেশাতে সুবিধা হবে, এভাবে ঘোরাবেন সবসময়। ডান থেকে বামের দিকে ঘোরালে বেশি সুবিধা হয়, বাম থেকে ডান দিকে ঘোরালে সুবিধা কম হবে। ডান থেকে বামের দিকে মানে ঘড়ির কাটার উল্টো দিকটা করে ঘোরাবেন কালারটা। এখন কম্পোজিশন এই যে কালার বলেন, এই প্যাস্টেল কালার বলেন, ওয়াটার কালার বলেন, আমি আগে যেগুলো শিখিয়েছি কম্পোজিশন ক্লাসে সবই কিন্তু আপনাদের জানা, আমি সেগুলোকেই আমি আবার রং করবো। আজকে সহজ করে দেখা যাচ্ছে ফুলগুলো দেখাচ্ছি, আগামী দিন দৃশ্যের জন্য দেখা যাচ্ছে গাছ ঘর এগুলো আলাদা করে শিখে নেব, তারপর যে দৃশ্যে হাত দেবে। আমার কিন্তু মোটামুটি কালারটা করা শেষ ফুলের অংশে।
অনেক সময় এই যে অয়েল প্যাস্টেলটা গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, এগুলো হাত দিয়ে মুছবেন না। হাত দিয়ে মুছতে গেলে কি হবে, ওইটা কিন্তু আশেপাশে নোংরা করবে পরিবেশ, মানে থেকে যাবে, আপনি মুছতে পারবেন না, মুছতে গেলে আরো বেশি নোংরা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন। এছাড়া গুঁড়া গুঁড়া হয়ে গেলে ফু দিয়ে সরিয়ে দেবেন। হাত দিয়ে সরাতে গেলে এখানে লেপটে যাবে। দেখা যাচ্ছে কোথাও কোথাও যদি আমার বেশি সাদা মনে হয়, ফুলটা তো মূলত লাল, কিন্তু লাইট পড়ার কারণে ওটা সাদা দেখাচ্ছে। তো যদি মনে হয় যে না আমার একটু বেশি সাদা দেখাচ্ছে, সেক্ষেত্রে দেখেন আমি একটু আর একটু নিচে দিলাম, দেখেন তারপরেও কিন্তু ওটা মনে হচ্ছে যে এটা ঘুরে আছে, পাপড়িটা যেন এভাবে মেলে আছে, এইভাবে মেলে আছে, সেটা যেন বোঝাতে পারি আমি। তাহলে বেশি সুন্দর লাগবে, ন্যাচারাল মনে হবে। এবারে যে ভিতর থেকে একটা অংশ বের হয়েছে, এই অংশটাকে আমি কালার করব। এখন যাদের কাছে 12 কালার আছে তারা তো এই কালারটা পাবে না, আমি আগে বলে দিয়েছি। যাদের কাছে নেই তারা খয়েরি কালার দিবে। এই যে বাইরে যে ফুলের থেকে যে শিরাটা বেরিয়েছে বাইরের দিকে, এটাতে খয়েরি কালার করতে হবে। আমি কিন্তু আগে কালার বের করে নিতে বলেছি যে আমাদের কি কি কালার লাগবে। হ্যাঁ, এটা খয়েরি কালার আছে, আমার হাতে যেটা আছে এটা খয়েরি কালার। এভাবে ড্রয়িং এর উপর বাইরে যেন না যায় সেটা আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। এরপর আমি ডিপ গ্রিনের কাজ করব, মানে গাঢ় সবুজ যেটা, সেটার কাজ করব। পাতা এবং যে মানে ফুলের যে আর কি বোটা বা কাণ্ড যাই বলি না কেন, সেই অংশে কাজ করব। তো আমাকে আগে গাঢ় সবুজটা রং কাজ শেষ করে নিব। তো সেক্ষেত্রে আমি বোটার যে কোনো এক পাশ হলেও গাঢ় রং করব, এক পাশ অর্ধেকটার একটু কম, এভাবে। আর পাতার নিচের অংশে গাঢ় রং দিব, নিচের অংশে, কারণ পাতাটা তো দুই ভাগ হয়ে আছে, মাঝখানের এই শিরা বরাবর, এটা নিচের অংশে, নিচের অংশে গাঢ় সবুজ দিব। সবসময় খেয়াল রাখতে হবে আমার যেন রং ড্রয়িং এর বাইরে চলে না যায়, এটা খেয়াল করতে হবে। আর কালার যখন ব্যবহার করবেন ঘুরিয়ে ঘুরিয়ে, ডান থেকে বাম দিকে এভাবে ঘোরাবেন, কালারটা সহজে মিশে যাবে। আর যখন ড্রয়িং এর পাশে রং করবেন অবশ্যই একটু ধীরে ধীরে হাতটা ঘোরাবেন। দেখুন এটা হলে গেল, ডান পাশে হয়ে গেল, এবার বাম পাশের অংশটুকু। যারা অনলাইনে আছেন 4 মিনিট পর হয় ডিসকানেক্ট হয়ে যাবে, 10 মিনিট বিরতি দিয়ে আবার ক্লাস শুরু হবে, নতুন করে জয়েন হয়ে নেবেন। 40 মিনিটে যদি একটা মানে ফুল এঁকে যদি রং করা সম্ভব না হয় তাহলে তো হবে না, ফার্স্ট হতে হবে। হ্যাঁ, আমি বলে বলে রং করছি বলে তা নাহলে আমি এটা হাইস্ট গেলে 10 মিনিট লাগতো, তার বেশি লাগতো না, কারণ ড্রয়িং করতে হয়তো 1-2 মিনিট লাগবে আর রং করতে যে বেশি সময় লেগে যায়। এভাবে পেপার ওয়েট যেন না থাকে সেটা খেয়াল করতে হবে। হলো।
এবার আমার লাইট গ্রিন মানে হালকা সবুজ যেটা, আবার অনেকে বলে যে ইয়ে কালার অথবা কচি কলা পাতা কালার, এরকম বলি আমরা যে লাইট গ্রিন কে, হ্যাঁ, এটা ব্যবহার করব। তো এখানে খয়েরি কালারের সঙ্গে যেমন মিশিয়ে তারপর লাল রংটা করেছি, এখানে আগে গাঢ় রংটা, গাঢ় সবুজটা এই যে লাইট গ্রিনটা দিয়ে আগে কিছুটা ঢেকে নিব, এইভাবে মিশিয়ে নিব। সরাসরি আমি ফাঁকা জায়গায় রং করব না, আগে এটা ভাবে মেশাবো। এই দেখেন হয়তো গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, কালারটা ফু দিয়ে উড়িয়ে দেবেন, অথবা টিস্যু পেপার অথবা যে নেট ব্যাগ আছে এটা দিয়ে মুছে নেবেন, নাহলে ওই রংগুলো আশেপাশে মানে ছড়িয়ে ছিটে যাবে এবং থেকে যাবে, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না যতই আপনি ভালো ড্রয়িং করেন না কেন। কালার করতে করতে এখানে কিন্তু অনেক কালার মিশে থাকে, এটা পরিষ্কার করে নেবেন রং করার আগে। এখানে অনেক সময় কালার দেখা যাচ্ছে আমি এর পাশে আহ, রা- লাল রঙের পাশে রং করেছি, হয়তো লাল কিছুটা মিশে থাকলো, পরিষ্কার করে নেবেন সব সময়। কালার যেটা ব্যবহার করবেন পরিষ্কার করে রাখবেন, তাহলে কালারটা যে কালার আছে তেমনই থাকবে, নাহলে নোংরা হয়ে যাবে, কালারটা ওপেক হয়ে যাবে, অস্বচ্ছ হয়ে যাবে। দেখেন একটা পাতা কমপ্লিট করলাম। এবার এই যে বোটার অংশে এই আগে গাঢ় রংটা একটু ঢেকে নিব, এই যে হালকা সবুজ রং দিয়ে গাঢ় রংটা ঢেকে নিব, তারপর যেখানে ফাঁকা আছে সেইখানটা মিশিয়ে দিলাম, কভার করে দিলাম। এই যে গাঢ় রংটা আগে কিছুটা ঢেকে নিচ্ছি, হয়তো কিছু কিছু জায়গায় হয়তো পেপার হোয়াইট থেকে গেছে, এটা মিশিয়ে তারপর বাইরের দিকে যাব আমি রং করব সাদা জায়গায়। সাদা জায়গায় আগে সরাসরি হালকা সবুজ বা যে কোনো রং আগে করব না, গাঢ় থেকে যদি লাইট কালারে যাই গাঢ় রংটাকে আগে একটু মিশিয়ে নিব, তারপর বাইরের দিকে যাব। আর সব থেকে একটা বড় ব্যাপার, ড্রয়িংটা কিন্তু ঢেকে যাচ্ছে, রং করার আগে যে আমি ড্রয়িংটা করেছিলাম সেটা কিন্তু অধিকাংশ জায়গায় ঢেকে যাচ্ছে। সেক্ষেত্রে কি করব, রং করা আমার শেষ হয়ে গেলে দেখা যাচ্ছে আমি হয়তো ড্রয়িং করার সময় 2B 4B পেন্সিল ইউজ করেছি, কিন্তু রং করা হয়ে গেলে তখন আমাকে কিন্তু আবার ওর থেকে একটু গাঢ় পেন্সিল দিয়ে সেই ড্রয়িংটা আবার মানে বের করে দেবো আর কি, মানে সেকেন্ড টাইম আমাকে আরো একবার ফার্স্ট টাইম যেখান দিয়ে ড্রয়িং করছিলাম ঠিক সেইখান থেকে আমি ড্রয়িং করে নিব, তাহলে ওইটা স্পষ্ট হয়ে যাবে। এই দেখেন আমার কিন্তু রং করা হয়ে গেছে, হয়তো কিছু কিছু জায়গায় পেপার হোয়াইট থেকে গেছে, সেগুলো একটু আর একবার দেখে নেব। নেওয়ার পর এই দেখেন এটা কিন্তু আমার মোটামুটি কালার করা শেষ। এখন কিন্তু একবার দেখেন কালার করার পর আমি যে বললাম যে একটা আউটলাইন দিতে হবে, আউটলাইন দেওয়ার আগে একটা চিত্র দেখে নেন, দেখেন কেমন আছে। এবার আমাকে রং করার পরও আমি বলছি যে আরো একবার ড্রয়িং করে দিতে হবে, ড্রয়িং করে না দিলে হবে, কিন্তু দেখেন এখন কেমন দেখাচ্ছে। আমি সেকেন্ড টাইম আবার ড্রয়িং করার পর তখন কেমন দেখায়, এটা হলো দুইটা স্টেপ, তখনই বুঝতে পারবেন। কিন্তু আছে এটা মোছার জন্য তো চিনেন, হ্যাঁ, মিষ্টির ব্যাগটা যেটা লেট ব্যাগ নেবেন আলতো করে ঘুরে নেবেন উপরে, তারপর দিয়ে ফেলে দেবেন, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। একটা বিন্দু যদি এখানে যদি থাকে, আমি খুব ভালো করে আঁকলাম, দেখবেন যে একটা মেয়ে খুব সুন্দর দেখতে, কিন্তু মুখে এত বড় একটা তিল, ভালো লাগে না কিন্তু। কিন্তু আমার বিশেষ জায়গায় থাকলে ভালো লাগে, তাই না? তো ওইটা তো আর ওইভাবে থাকবে না, এটা হচ্ছে ব্যাপার। তো রং করা শেষ হয়ে গেছে আমার। রং করা শেষ হয়ে গেলে যে আমার ড্রয়িং যেখান দিয়ে ছিল ঠিক সেইখান দিয়ে আবার যেন অন্যখানে না চলে যায়, যে আমি ভালো করতে যে যেন আবার বেশি খারাপ না হয়ে যায়, যে যেখান দিয়ে আছে ঠিক সেইখান দিয়ে আমি ড্রয়িংটা করবো। তো উপর থেকে আমি আবার শুরু করব, রং যেমন করেছিলাম এই দেখেন এইভাবে, যে যেমন দেখতে ছিল ঠিক তেমনই তাকে গাঢ় পেন্সিল দিয়ে, কিন্তু এটা যদি আমি 4B অথবা 2B দিয়ে ড্রয়িং করি সেক্ষেত্রে আমাকে রং করার পর যখন আমি আঁকবো তখন অথবা অবশ্যই 6B অথবা 8B দিয়ে আউটলাইনটা দিয়ে দেবো। দেখেন এই ড্রয়িং গুলো বের করে দিলে দেখবেন তখন কেমন। এখন আগে একবার দেখে নেন, সবাই চোখ মিলে নেন যে আমি আউটলাইন দিইনি এখন কেমন দেখাচ্ছে। আউটলাইনটা দেওয়ার পরে আউটলাইন বলেন বা সেকেন্ড টাইম ড্রয়িং বলেন যাই বলেন না কেন তখন দেখবেন কেমন দেখা, খুব ধীর স্থির ভাবে। এটা হলো ফিনিশিং টাচ আমাদের।
দুইটা প্রপার্টি শেষ করলাম। আমাকে কিন্তু জল রঙেও কিন্তু এইটাই আমাকে আঁকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, রংটার মাধ্যমটা আলাদা। এইটা আবার আমি আবার আমাদের যদি অপশন থাকতো তেল রং আঁকতে হবে, মাধ্যমটা আলাদা হয়ে যেত তখন, কিন্তু কালার গুলো তো একই হবে। দেখেন এটা করলাম। এরপর এর ভিতরে কিছু শিরা উপশিরার মতো থাকে, আমি আগে কেন দিইনি? রং করার আগে যদি আমি দিয়ে নিতাম সেক্ষেত্রে হতো রংটা যদি আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি ওইটা নোংরা হয়ে যেত। এই কারণে ওইটা আমি আগে দিইনি। দেখেন এখান থেকে মানে মোটা হতে হতে একটা লাইন যখন দূরে যাবে তখন অবশ্যই সরু হয়ে যাবে। আমি বেশি দিব না, হয়তো 3টা থেকে 4টা দিব, মাঝখানেটা একটু বড় দিব, পাশে যদি দুটো দিই ছোট করে দিব। জাস্ট এভাবে দেখা যাবে কি যাবে না, কারণ ফুলটা সবসময় সফট হয় আমাদের, হার্ড হয় না কখনো। ফুল বলেন ফল বলেন সবসময় এটা সফট হয়, এটা কনক্রিটের না এটা। এই দেখেন এরকম বোঝা যাবে কি যাবে না। হুম, আলতো করে, যে আমাকে এই যে বাইরের যে আউটলাইন এর থেকে স্পষ্ট কিন্তু আমি এটা দিব না, খুব আলতো করে দিব এটা। দেখেন সফট হ্যান্ডে। আর যদি আমি না পারি, দেওয়ার দরকার নেই, আমার জায়গা আছে আমি পারছি না, দেওয়ার দরকার নেই, ওইভাবে রাখতে হবে। এই যে বললাম না যে আমাকে ভালো করতে যে যেন মন্দ না হয়ে যায়। এই দেখেন তাহলে পুরো ফুলটা কমপ্লিট হয়ে গেল, এখন বোটার পাতার অংশটা। চেঞ্জ বুঝতে পারছেন যে চেঞ্জ আসছে কিনা? হালকা করে দিয়ে নিচ্ছিলাম প্রথমে, এখন গাঢ় রং মানে গাঢ় পেন্সিল দিয়ে রঙটা বের করে দিচ্ছি। পাতাটা বাম পাশের পাতাটা তো আমি আগে আউটলাইন দিচ্ছি না, ডান পাশে দিয়ে দিচ্ছি। এবার শিরা উপশিরা গুলো ভিতরে, ওই যে পাপড়ির ভিতরে যেমন দিয়েছি পাতার ভিতরেও একই ভাবে। এই দেখেন এই পাতাটা দেখুন, এই যে ডান পাশের এই পাতাটা দেখেন আর এটা দেখেন, পরিবর্তন আছে না? এটা কিন্তু বেশি ভালো দেখাচ্ছে, আমার কাছে তো এটা ভালো দেখাচ্ছে। কমপ্লিট করে ফেলেছি। এরপর সূর্যমুখী দেখাবো। হ্যাঁ, সূর্যমুখীটা এঁকে আঁকা শুরু করেন। আমি তো আগে শিখিয়েছি তাই না? আপনাদের মতো করে আঁকেন, আমি যেভাবে শিখেছি আপনাদের মতো করে আঁকেন। সামনাসামনি দেখলে আরো বেশি বোঝা যাবে। এরপর আমি সূর্যমুখীটা এঁকে নিব। সূর্যমুখী আঁকতে গেলেও আমাকে প্রথমে সার্কেল দিয়ে নিতে হবে। হ্যাঁ, বাইরে বসে আমি উপরে বসে আঁকতে পারবো না।
এভাবে একটা সার্কেল দিয়ে নিলাম আলতো করে, আমার মুছে ফেলতে হবে বলে আলতো করে। আর আলতো দাগ দিতে গেলে কিন্তু দেখেন আমি পেন্সিল কোথায় ধরছি একবার দেখেন তো, উপরের দিকে। আপনারা তো এইভাবে ধরেন, মানে পেনের মধ্যে যেভাবে ধরেন ওরকমই এইভাবে। যখন আলতো করে, এই দেখেন আমি কিন্তু একদম পিছনে ধরছি। চাইনিজরা কি এরকম করে জানেন, এর লম্বা লম্বা ইয়েতে তুলি বলেন, পেন্সিল বলেন, লম্বা লম্বা তুলিতে ব্যবহার করে, এরকম দূর থেকে দাঁড়িয়ে ড্রয়িং করে। এই জন্য দেখবেন আপনারা যখনই মানে ফোন থাকবে একটু দেখবেন যে কোন দেশের পাবলিকরা কোন রকম মার্কে। ওটা ওটা আলাদা, ওটা 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 হলো এক্সপেরিমেন্টাল। ওটা নর্মালি যেটা ওটা ওরকম না, ওটা হলো এক্সপেরিমেন্টাল। ওয়ালের উপরে ড্রয়িং করে না, চাইনিজদের কিন্তু আর্টটা বেশি হলো ড্রয়িং বেস, মানে ড্রয়িং প্রধান। বেশিরভাগ দেখা যাচ্ছে ফরেন যেগুলো কাজ, মানে ইউরোপিয়ান যে কাজগুলো, সেগুলোতে ড্রয়িং নেই। হ্যাঁ, আমি বলি চাইনিজ মানে ব্যাপার হচ্ছে যে প্রাচ্য, যেটা প্রাচ্য, তারপর পাশ্চাত্য, এটা শেখানো হয়েছে না। তো প্রাচ্য বলতে বোঝানো হয়েছে যে আমাদের বাংলাদেশ প্লাস সাব কন্টিনেন্ট যে কান্ট্রি গুলো আছে পূর্বের, মানে পৃথিবীর পূর্ব দিকের যে দেশগুলো, দেখা যাচ্ছে চীন আছে, জাপান আছে, আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, হ্যাঁ, এগুলোকে প্রাচ্য বলা হচ্ছে। আর যেটা পশ্চিমে আছে সেগুলো হলো পাশ্চাত্য। প্রা- আহ, প্রাচ্য যেটা, সেখানে যে পেন্টিং গুলো হয় ড্রয়িং বেস থাকে, মানে ড্রয়িং দেখা যায়। কিন্তু পশ্চিমা শিল্পে যেগুলো, সেগুলো কিন্তু ড্রয়িং দেখা যায় না, শুধু আলো ছায়ার কাজ। কিন্তু আমাদের চীন জাপান এই কাজগুলো দেখলে ড্রয়িং বেজ আর কি। এই যে আমি আঁকার পরেও ড্রয়িং দিচ্ছি, আমাদের এইটা মানে আমাদের কালচারের সঙ্গে এটা মিশে আছে। কিন্তু